আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো কেউ কিছু বলছিলেন, তখন আমি অডিও কানেক্ট করতে দেরি হচ্ছিল। আমরা 5 মিনিট একটু অপেক্ষা করি, বাকিরা জয়েন করুক। এনম্যাপ এর কমান্ড নিয়ে একদমই দুশ্চিন্তা করার কিছু নেই। অনলাইনে অনেক অনেক চিট শিট অ্যাভেলেবল আছে। আমরা যদি যে কোনো একটা ওপেন করি, যেটা হবে যে এখানে কি করেছে দেখুন, এটা চাইলে ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন অথবা জাস্ট সেভ করে রাখতে পারেন। প্রত্যেকটা ফ্ল্যাগের কি অপশন, এক্সাম্পল, কি কাজ করবে, এরকম করে বিশাল একটা লিস্ট বানানো, স্ক্রিপ্ট গুলো কিভাবে রান করে, কোনটা আর কি হয়। কমান্ড মুখস্থ রাখার কিছু নেই। ওকে, এটা ভুলে যাবেন, এটাই নর্মাল। আমি নিজেও ভুলে যাই। কাজের ক্ষেত্রে কি হয়, এভাবে চিট শিট বা একবার হেল্প মেনু দেখে নিলে কি বলে কনফিউশন গুলো দূর হয়ে যায়। ওকে, আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে ইন্টারনাল মেকানিজমটা কি হচ্ছে, কেন ব্যবহার করছি, কিভাবে করছি, এই বিষয়গুলো বুঝতে পারলেই না। স্যার আমার একটা প্রশ্ন ছিল আর কি। বলুন। তা অনেক সময় যে এনম্যাপ থেকে আমরা ইউজার এবং পাসওয়ার্ড পাই, ওইটাতে কিভাবে আমরা অ্যাক্সেস নিব? ইউজার এবং পাসওয়ার্ড যদি পেয়েই যাই, কোন সার্ভিসের পাচ্ছি? যদি আমরা কোনো স্ক্রিপ্ট রান করি, সেটা তো কোনো একটা নির্দিষ্ট পোর্ট, এবং সেই পোর্টে যেই সার্ভিস বা অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে, তার ইউজার নেম পাসওয়ার্ড বের করে দিচ্ছে। সাপোজ এসএসএইচ এর ইউজার নেম পাসওয়ার্ড সে বের করছে, সেটা যদি পাই আমরা তখন এসএসএইচ এ লগ ইন করবো। তবে এখানে এক একটা সার্ভিস বা অ্যাপ্লিকেশনের লগ ইন মেকানিজম এক এক রকম। ঠিক আছে, সবগুলোই যে আমরা ওয়েবসাইটের যেরকম লগ ইন করি, ফেসবুকে লগ ইনের ক্ষেত্রে আমাদের একটা ফর্ম থাকে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দিই, সব সার্ভিস কিন্তু এরকম। টার্মিনালে এগুলোরও কিছু কমান্ড আছে। সাপোজ এসএসএইচ বা এফটিপি, হ্যাঁ, ওদের এক একজনের এক এক স্টাইলের কমান্ড। সেই কমান্ড দিলে সে নিজেই আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড জানতে চাইবে টার্মিনালে। হ্যাঁ, ওগুলো আমরা আস্তে ধীরে আরো দেখবো। টার্মিনালে ইউজার নেম কমান্ড দিলে কি হচ্ছে, আপনাকে ওই রিমোট সার্ভিসটার সাথে যুক্ত করে দিচ্ছে। আপনি লগ ইন করে এবার আপনার মতো সব
কাজ করতে পারবেন। আমি একটা SSH এর যদি দেখাই, SSH কমান্ড শিট, সাপোজ এই যে টার্মিনালে আমরা শুধু SSH এর ক্ষেত্রে এরকম, লগ ইনের ক্ষেত্রে কি করি, এই কমান্ডটা দিই। ঠিক আছে, এই কমান্ড দিয়ে আপনি এন্টার প্রেস করলে টার্মিনালেই আপনার কাছে পাসওয়ার্ড জানতে চাইবে। এই রুটটা হচ্ছে ইউজার নেম, SSH স্পেস ইউজার নেম, কোন আইপি অ্যাড্রেসে কানেক্ট করবে। ওকে, আবার মনে করুন FTP এর কথা বলছিলাম, FTP তে যদি যাই, আচ্ছা এখানে সুন্দর করে লেখা নেই, এখানে জাস্ট অপশন গুলো বলেছে, আমি একটু এক্সাম্পল FTP কমান্ড, এই যে এই কমান্ডটা খেয়াল করুন, একটু হিজিবিজি হয়তো লাগতে পারে। আহ, এখানে কি করছে, FTP স্পেস দিয়ে যে FTP সার্ভারের সাথে কানেক্ট করছে সেটা লিখলে নিচেই হচ্ছে গিয়ে ঠিক আছে, যে পাসওয়ার্ড রিকোয়ার্ড ফর ইউজার নেম পাসওয়ার্ড এগুলো জানতে চাই টার্মিনালে দিলে আপনাকে এই FTP সার্ভিসে লগ ইন করতে দিবে। ওকে, মানে এক একটা কমান্ড একটু ভিন্ন হয়, কিন্তু এইটার ওয়েব UI আছে অথবা টার্মিনাল বেসড জায়গাতে আমাদের কমান্ড দিয়ে কানেকশন করতে হবে। ওকে, ভাই কিছু তো কিছু ওয়েবসাইটে তো আইপিটাই বের করা যায় না, মানে হচ্ছে গিয়ে ওই থার্ড পার্টি ইয়াগুলো ইউজ করা যায়। তো তখন হচ্ছে গিয়ে পোর্ট চেক করার জন্য বা এনম্যাপ স্ক্যান করার জন্য কিভাবে করব? এটা আমি আপনাদের ওয়েব আর্কিটেকচারের যে ক্লাসটা দিয়েছিলাম সেখানেও মেনশন করেছিলাম যে আমাদের মডার্ন টাইমে এই গঠন আর্কিটেকচার অনেক পাল্টাচ্ছে, যার কারণে আমরা যার সাথে কথা বলছি সে হয়তো এক্সাক্ট ওয়েব সার্ভারটা নাও হতে পারে, বা তাদের আমরা নেটওয়ার্ক বেসিক ক্লাসেও কিন্তু এরকম যে কি বলে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন দেখেছিলাম, সেখানে আমরা এটা বুঝেছিলাম যে সরাসরি হোস্টের সাথে আমরা কথা কিন্তু বলছি না, সে একটা পথ ঘুরে একটা রাউটিং এর থ্রুতে আমাদের কাছে আসছে। তো এরকম সিনারিওতে সবসময় আমরা ডাইরেক্টলি আমাদের টার্গেটের আইপি অ্যাড্রেস খুঁজে পাবো না। ওকে, আমরা এই ক্ষেত্রে যে হ্যাকাররা বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে থাকে, কখনো লিক ডাটাবেস গুলোর সাহায্য নিতে পারে, রিভার্স চেকআপ লুকআপের কাজ করতে পারে, আবার এই যে ইনফরমেশন গ্যাদারিং এর যে সকল সাইট আছে সোডান দেখিয়েছিলাম এরকম সার্ভিস ব্যবহার করতে পারে। আবার কখনো কখনো এমনও হয় যে আচ্ছা আমি অন্য জায়গায় পাচ্ছি না, যে আমার সাথে ওই প্রান্তে রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ, যে আমাকে রিপ্লাই দিচ্ছে তার সাথেই কমিউনিকেশনের চেষ্টা করো। ওয়েব অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে যেটা হয় মাঝে মধ্যে তাদের কিছু দুর্বলতার কারণে ইন্টারনাল আইপি অ্যাড্রেস, DNS একটা জিনিস আছে, সেই কখনো কখনো ইন্টারনাল আইপি অ্যাড্রেস রেকর্ড এগুলো লিক করে দিতে পারে। ওকে, এখানে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করে যেতে হয়, কেউই কখনো মানে একটা টেকনিকে একটা কমান্ড দিয়ে এক্সাক্ট আইপি বা এগুলো খুঁজে বের করা দুষ্কর। হ্যাঁ, আর বড় এন্টারপ্রাইজ গুলো তো মানে তাদের গঠনই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ডাটা সেন্টারে তারা স্প্লিট করা। তো ওই জায়গাতে দেখা যায় যে এই মুহূর্তে কে রিপ্লাই দিচ্ছে, সাপোজ সে থার্ড পার্টি কিছু ব্যবহার করলো না, তার নিজেরই কোনো সার্ভার থেকে রিপ্লাই দিচ্ছে, কিন্তু এক এক সময় এক একটা সার্ভার থেকে রিপ্লাই আসতে পারে কিন্তু। ওকে, তো হ্যাক করাটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, একটু একটু করে তথ্য নিয়ে একটু একটু করে দেখা যাচ্ছে হ্যাক করে বা অ্যাক্সেস নিয়ে আগাতে হয়, অনেক সময় লেগে যায়। আচ্ছা ভাই, তো ওই যে ওয়েগুলা বললেন, মানে এগুলা আমি কয়টা মানে
চেষ্টা করার জন্য নতুন নতুন ওইগুলো খুঁজে পাওয়ার জন্য কোনো কিওয়ার্ড আছে না, যে সার্চ দিব আমি গুগলে বা ইউটিউবে, যে এই না, এভাবে মানে ডাইরেক্ট কিওয়ার্ড ওভাবে হয় না। উম, শুধু ওই শব্দটা লিখে গুগলে সার্চ করতে পারেন যে হাউ টু ফাইন্ড রিয়েল আইপি অ্যাড্রেস অফ এনি ওয়েবসাইট। এটা সার্চ দিলেও বিভিন্ন ব্লগ পোস্টে, বিভিন্ন ভিডিওতে মানুষ ভেরিয়াস টেকনিক, টুলস সাজেস্ট করবে, এগুলোও দেখতে পান। কিছু বিল্ড মানে কি বলে প্রিবিল্ড টুলসও আছে, তারা এই ধরনের লুকআপের কাজ করে দেয়। কিছু টেকনিক তার ভিতরে থাকে, এগুলোও দেখতে পারেন যে এই টুলস গুলো কতখানি তথ্য এনে দিচ্ছে। ওকে, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। ক্লাসে বেশি মানুষ তো নেই, আমরা একটু অ্যাসাইনমেন্টটা ঘুরে দেখি। গতদিন তো অ্যাসাইনমেন্টের কি বলে দেখা পসিবল হয়নি। ফার্স্টে এনম্যাপের এটা ছিল, আমরা এনম্যাপের স্ক্রিপ্টিং ইঞ্জিন নিয়ে লাস্ট ক্লাসেও কথা বলেছিলাম। আচ্ছা, এই মানুষগুলো অ্যাসাইনমেন্ট দেয়নি, ভেরি গুড। একটু রেকর্ডে থাকা দরকার কারা অ্যাসাইনমেন্ট দিয়েছে কারা দেয়নি, কারণ কোর্স শেষে এই মানুষগুলো যখন ফেল করবে তখন মানে আপনারা নিজেরাই সাক্ষী, দেখে দেন যে আপনি ট্রাই আউট ঠিকই করেছি, কিন্তু মানুষ বিভিন্ন রিজনে অ্যাভয়েড করেছে, চেষ্টা করেন। তো দিন শেষে যদি অন্য কেউ এসে জিজ্ঞাসা করে যে আপনার কোর্সের সফলতার হার কত, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে মানুষজনই পাওয়া যাচ্ছে না, সফলতার হার তো সে চিন্তা করাটাই সেখানে বিলাসিতা, তাই না? মানুষগুলো অবহেলা করেছে এবং এখনো করছে। আচ্ছা, ভেরি গুড। যারা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, ফারদিন সাহেব কিছু একটা বলতে চাচ্ছিলেন। কমপ্লিমেন্টারি, ওকে, নো প্রবলেম। পরীক্ষা বা বিশেষ কোনো পরিস্থিতি উদ্ভব হতেই পারে, এটা গ্রহণযোগ্য, এটা নিয়ে কিছু বলার নেই। বাকিরা যারা অ্যাসাইনমেন্ট করেছিলেন, এনম্যাপের স্ক্রিপ্টিং ইঞ্জিন যেহেতু লাস্ট ক্লাসে বলছি, তারপরও এই অ্যাসাইনমেন্ট থেকে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে শেয়ার করতে পারেন, অথবা কেউ যদি কোনো প্রবলেমের স্ক্রিনশট অ্যাসাইনমেন্টের সাথে আপলোড করে থাকেন, কোনো কমান্ড বা কিছু দেখাতে চান, সেটাও শেয়ার করতে পারেন। কারণ ইন্ডিভিজুয়ালি সবারটা অন করে করে দেখতে গেলে আমাদের আজকে অনেকটা সময় লেগে যাবে। ওকে, হ্যাকিং 3 তে উপস্থিতি আরো কম, এখানে আরো অনেকেই অনুপস্থিত, ভেরি গুড। এখানে যাদের নাম দেখা যাচ্ছে তারা যদি কেউ ক্লাসে থাকেন, একটু আমাকে এক্সপ্লেইন করবেন যে আসলে অ্যাসাইনমেন্টটা কেন করেননি। আমি আপনাকে স্যার বোঝাতে পারিনি এজন্য, নাকি আমার কোনো ব্যর্থতা ছিল যার কারণে অ্যাসাইনমেন্ট দেন, একটু এক্সপ্লেইন করবেন যদি আমার স্যার স্যার আমার টাইম আপডেট। আউট হয়ে গেছিল এটা কি আমি আচ্ছা, অ্যাসাইনমেন্ট করছিলাম। ওকে। আর বাকিরা মানে আমার এন্ড থেকে যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো না কমতি না স্যার, থাকে। আপনার কোনো ব্যর্থতা নাই, কমপ্লিট করছিলাম বাট জমা দিতে পারি না, আসলে বুঝতে পারি না যে ওই টাইম এর পরে আর টার্ন ইন করা যায় না। আর একটা একটু সমস্যা ছিল যে একদিনে মেশিন একবারই অন করা যাচ্ছিল, দুইবার অন করা যাচ্ছিল না। তো এটা প্রথমে জানতাম না, তো আমি একটু করে রেখে দিচ্ছি যে রাতের দিকে বা সন্ধ্যায় করবো। তো দেখতেছি যে লেখা আছে যে মেশিন একবারই একদিনে অন করা যাবে। ওই না না, এরকমটা হয় না, মেবি কিছু একটা মিস্টেক হচ্ছিল। যদি আমি স্যার কখনো কয়েকবার ট্রাই পসিবল করছি। হয়
স্ক্রিন শেয়ার করে আমাকে একটু দেখাবেন। ওকে, মাঝে মধ্যে হয় কি, অন্য মেশিন হয়তো ওপেন করা রয়েছে বা টার্মিনেট করেননি, মানে অনেক সময় হয় কি মেশিন এক্সপায়ার হয়ে যায় কিন্তু ওদের ওয়েব পেজে শো করতে থাকে যে না এখনো টাইম আছে। এবার একটু একটু ওদের সাইটে মাঝে মধ্যে প্রবলেম করে। সাধারণত এমন হয় না, রিলোড দিয়ে চেষ্টা করবেন। আমি হলো তারপর মানে একদম কেটে আবার ঢুকছিলাম, তো ওইখানে ওরা এটা লিখে দিছে, মেনশন করে দিচ্ছে যে ইউজার্স ইন্টারনেট ডে ওয়ান, মানে একবারে ঢুকতে পারবা উইদিন এ ওয়ান ডে। ওপেন মানে ফ্রিতে একবারে ঢুকা যাবে, বাট আমি যদি মানে ওদের ইয়েটা কিনি তাহলে আমি নিতে পারবো, কয়েকবার ও ঢুকতে আচ্ছা, পারবো তাই। আপনি মনে হয় ওদের ক্লাউডের যে অ্যাটাক বক্স আছে সেটা ব্যবহার করছিলেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওটা আমি অ্যাটাক দিনে বক্সটা একবারই, ব্যবহার করছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা দিনে একবারই ব্যবহার করতে দেবে। আপনি আপনার নিজেদের কালি বা প্যারোট যেটাই আছে সেখানে ভিপিএন দিয়ে যদি কানেকশন করেন, তখন টার্গেট মেশিনে আপনি সারাদিন যত ইচ্ছা আপনি অ্যাক্সেস করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ও, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। স্যার এই টাইম, এনম্যাপে দুইটা টাস্ক দিছিলেন, ওই সেকেন্ডটা হচ্ছে হ্যাঁ আমি পারি নাই। আচ্ছা, যতটুকু করেছেন বা যতটুকুই করবেন সেটা এখানে আপলোড করবেন। ওকে, মানে বাট প্রথমটা আপলোড আপনি, করছি। হ্যাঁ হ্যাঁ, বাট আজকে যে অংশতে গিয়ে আটকে যাচ্ছেন, কনফিউশনের তৈরি হচ্ছে, সেটাও স্ক্রিনশট আকারে মার্ক করে আপলোড করতে পারেন, আমরা ক্লাসে ডিসকাশন কিন্তু করতে পারি। ওকে, মানে প্রথমটার হচ্ছে 80+% করতে পারছে, ওইটা আপলোড করছে, যেটা পারি না ওইটা করি নাই। আচ্ছা আচ্ছা, ওই প্রথমটায় এখন কি 100% কমপ্লিট হয়েছে? ওইটা মোটামুটি হয়েছে। একটু আচ্ছা, সমস্যা ছিল যে গত ক্লাসে একটু দেখাই দিছিলেন, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিপ্টেডটা একটু সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ওটাও বলে দিয়েছিলাম আগের আগের ক্লাসে যে স্ক্রিপ্টটা নিয়ে একটু হয়তো আপনাদের কনফিউশন লাগতে পারে, কারণ তখনও ওটা এক্সপ্লেন করা হয়নি। এখন ধরলে সহজে পেরে যাবেন। ওকে, ডিউ ডেটের পরে, আচ্ছা না তাতেও অসুবিধা নেই, মিসিং দেখালেও এখানে আপনার এটা আপলোড হয়েছে, নো টেনশন। আচ্ছা, ঠিক আছে, অ্যাসাইনমেন্ট গুলো থাকুক, আমি ক্লাসের শেষে পরে মার্কস গুলো দিয়ে দিব। আমরা আমাদের আজকের আলোচনাটা শুরু করি। ভালো কথা, একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এই গত সপ্তাহে, কালি লিনাক্স আপনার যারা ইউজার আছেন, আসলে কাউকে যে বিশ্বাস বা ভরসা করা যায় না সেটা আবারও একবার দেখলাম। কালি লিনাক্সের অফিসিয়াল টুইটার থেকেই তারা একটা এরকম টুইট করেছে যে তাদের একটা প্যাকেজে ব্যাকডোর ছিল। প্যাকেজে মানে আমরা কালি লিনাক্স যারা ব্যবহার করছি অলরেডি এখানে হ্যাকারদের অ্যাক্সেস দিয়েই আমরা ব্যবহার করছিলাম। তো এটা অনলাইন জগতে আসলে কাউকেই বিশ্বাস বা ভরসা করা কষ্ট। সর্ষের ভিতরে ভূতের মতো কন্ডিশন। কালি লিনাক্সের ভিতরে আমরা মানুষকে হ্যাক করার জন্য কালি ব্যবহার করছি, তার ভিতরই অন্য হ্যাকারদের অ্যাক্সেস প্যারোটে এরকম রিস্ক আছে নাকি? থাকতে পারে, অস্বাভাবিক কিছু না। কালিটা অফিসিয়ালি ডিসক্লোজ হয়েছে, প্যারোটেও হয়তো রয়ে গেছে, কারণ এগুলো বেশিরভাগই ওপেন সোর্স হওয়াতে কি হয়, হ্যাকাররা এই আক্রমণটাকে বলা হয় সাপ্লাই চেইন অ্যাটাক। মানে আমি সরাসরি আপনাকে আক্রমণ করব না, আপনি যে সফটওয়্যার ব্যবহার করেন, সাপোজ আপনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করছেন, ওই মাইক্রোসফট ওয়ার্ড যারা বানাচ্ছে, যে কোড লিখছে, ওইখানে আমি আমার কোনো ম্যালিশিয়াস কিছু কোড দিয়ে রাখবো, এটা যারা যারা ইনস্টল করবে আপনি ব্যবহার করবেন, আপনি আক্রান্ত হয়ে যাবেন। আপনাকে ডাইরেক্টলি আপনাকে স্ক্যান করে আক্রমণ করার আমার কোনো দরকার নেই। ওকে, এটা একটা, স্যার আমরা তো যাদের এই যে অ্যাসাইনমেন্ট মিস হয়েছে এটা একেবারে দিতে পারবো, একটু খুলে দিয়ে এটা। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, ব্যাক টু নিয়ে বলছিলাম, হ্যাঁ গ্রুপেরটা আমি খেয়াল করিনি, টুইটারে দেখেছিলাম।
যাই হোক, আমরা আমাদের আলোচনা আবার স্টার্ট করি। স্যার প্যারোটে অ্যাসাইনমেন্ট কি পুনরায় আবার দিতে পারবো এটা যেটা মিস হয়েছে? যদি এখন দিয়ে ফেলতে পারেন বেটার। জি জি এখন কারণ আমি ক্লাস পরপরই মার্কিং করবো, তো পরে দিলে আর খেয়াল করা হবে না, মার্কস দেওয়া হবে না। স্যার আমার অ্যাসাইনমেন্টটাও কমপ্লিট করে রাখছিলাম স্যার, জমা দিতে পারি নাই স্যার। হ্যাঁ, দিয়ে ফেলুন, দিয়ে ফেলুন। ঠিক আছে। ওকে, আমি আমার এন্ড থেকে কোনো নয়েজ আসছে? আমি পাখা ব্যবহার করছি। হ্যাঁ স্যার, ভয়েস ক্লিয়ার আছে। ওকে ওকে, ঠিক আছে, আমরা আলোচনা শুরু করি। আমরা একটু রিক্যাপ করি, আমরা নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং মডিউলে কি কি দেখেছি, কিভাবে আগাচ্ছি। একদম ফার্স্টে আমরা যেটা করেছি, ইনফরমেশন গ্যাদারিং এর কাজ করেছি। এইখানে আমাদের মেইন ফোকাসটা কি থাকছে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন উপায়ে আমরা তথ্য খুঁজে বের করছি। ওকে, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে, তাদের ব্যবসা বাণিজ্য হতে পারে, বিভিন্ন তথ্য আমরা বের করলাম। এরপরে আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এর আলোচনা করলাম। নেটওয়ার্ক স্ক্যানিং এও আমরা যে কাজটা করেছি, এই যে তথ্য পেয়েছি তার অনলাইনে বিভিন্ন তথ্য, সেখান থেকে আমরা স্পেসিফিক করে নেটওয়ার্ক যেটা আছে, যেই নেটওয়ার্ক থেকে সে কমিউনিকেশন করছে, তার একটা প্রাথমিক ধারণা নিয়েছে। আচ্ছা, তার নেটওয়ার্কটা এমন, বা যে ওখান থেকে রিপ্লাই দিচ্ছে সে এরকম কিছু একটা ব্যক্তি বা ডিভাইস। ওকে, এই নেটওয়ার্ক স্ক্যানিং এ গিয়ে আমরা এনম্যাপ সম্পর্কে জেনেছি এবং একটু মেটাস্প্লয়েট সম্পর্কে জেনেছি। মেটাস্প্লয়েটটারও একটা বিশেষ ভূমিকা আছে। আচ্ছা, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনুমারেশন। এনুমারেশন জিনিসটা কি? আমরা যখন নেটওয়ার্ক স্ক্যানিং করছিলাম, আমরা মূলত নেটওয়ার্ক রিলেটেড তথ্য পাচ্ছিলাম, তাই না? তার এরকম পোর্ট ওপেন আছে, সার্ভিস ওপেন আছে। আমরা আরেকটু ইন ডেপথে যাওয়া দরকার। আমরা এই কাজের জন্য একটু আমাদের এনএমএফ এর যে স্ক্রিপ্ট আছে সেটা দেখেছিলাম, মেটাস্প্লয়েটটা দেখেছিলাম। এইগুলো জাস্ট টুলস। আমাদের আরো কয়েকটা বিষয় বোঝা দরকার, যে আমি ওই সিস্টেম, এই এনোভেশন জিনিসটা কি, এটা আমি বলি। আমাদের আলোচনার পার্ট আজকে ইনোভেশন। আমরা এইখানে মূলত মূলত টার্গেট সিস্টেম যেটা আছে, টার্গেট সিস্টেম বা ডিভাইসের তথ্য নেওয়ার চেষ্টা করি। নেটওয়ার্ক স্ক্যানিং এ আমরা নেটওয়ার্ক রিলেটেড তথ্য নিচ্ছি। মূলত আমাদের ফোকাস থাকছে নেটওয়ার্ক ইনফরমেশন। এনুমারেশনিং এ টার্গেট সিস্টেম বা ডিভাইস যেই আছে তাকে আরো বোঝার চেষ্টা করছি। তাকে কিভাবে বোঝার চেষ্টা করছি? তার ওখানে তো বিভিন্ন অ্যাপ্লিকেশন রান হচ্ছে, তাই না? আমরা যে সফটওয়্যার রান করি এটাকে আমি এখানে অ্যাপ্লিকেশন বলছি। তার কম্পিউটারে মনে করুন এরকম কোন একটা সফটওয়্যার সেট আপ করা, যে বাইরে থেকে বা ইমেইলের আদান প্রদান করতে পারে। ওকে, তো এই অ্যাপ্লিকেশনটার থ্রুতে সে বাইরের ইন্টারনেটের সাথে যোগাযোগ করছে। এই অ্যাপ্লিকেশনটাকে যদি আমি হিট করি, এই অ্যাপ্লিকেশনেরও নিজস্ব ভাষা আছে, তার নিজস্ব মেকানিজম আছে। হ্যাঁ, এই নিজস্ব মেকানিজমে কি করে, সে তো যেহেতু কম্পিউটারের উপরে রান হচ্ছে, তো তার মেকানিজম গুলো ওই কম্পিউটারের সাথে রিলেটেড। ওকে, তো এই অ্যাপ্লিকেশনকে হিট করলে আমি এই সিস্টেম বা ডিভাইসের আরো কিছু তথ্য পেতে পারি। সবসময় যে পাবো তা না, তবে আরো কিছু তথ্য পেতে পারি, বুঝতে পারি। অনেক সময় এমন হয়, এই যে সিস্টেম বা ডিভাইসে যে তথ্য পাচ্ছি, ডাইরেক্ট ওই তথ্য দিয়ে ডিভাইসটা হ্যাক করা যাচ্ছে। আর কখনো কখনো এমন হবে যে না, আমি ডাইরেক্ট ডিভাইসটা আসলে হ্যাক করতে পারছি না। সে যে অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাইরের ইন্টারনেটের সাথে যুক্ত আছে, সেই অ্যাপ্লিকেশনের মেকানিজমে কোনো দুর্বলতা থাকতে পারে, অথবা
মানুষ মিসকনফিগার করে রাখতে পারে, তাই না? জিনিসটা কেমন, মনে করেন এই যে আপনারা উইন্ডোজ ব্যবহার করছেন, এটার ভিতরে বিল্ট ইন উইন্ডোজ ডিফেন্ডার আছে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু আমাদের একটা নেটওয়ার্কে প্রোটেকশন দিচ্ছে। সেটা একটা একটা ভালো টুলস, একদম আমরা ফ্রি বলে ছোট বলিয়া অবহেলা করি, একটা বিষয় প্রবাদ মতো আছে না, তো ফ্রি বলে তাকে দাম দিতে চাই না। তো এরকম অনেক টুলস আছে, অ্যাপ্লিকেশন আছে, তাদের নিজস্ব শক্তিশালী মেকানিজমও আছে, কিন্তু আমরা মানুষ এগুলো ভুলভালভাবে কনফিগার করে রাখি, দেখা যাচ্ছে ওপেন করে রেখে দিয়েছি বা তার কোনো একটা অপশন বন্ধ করে রেখেছি। ঠিক আছে, আমি তাকে সে তার ক্যাপাসিটি আছে, তার ভালো ক্যাপাসিটি থাকা সত্ত্বেও আমি তাকে ভুলভাবে সেট আপ করেছি। ওকে, তো অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে কি হয়, তাদের মেকানিজমের দুর্বলতা থাকতে পারে, অথবা তাকে এরকম মিসকনফিগার করে রাখা হতে পারে। আমরা এইগুলো ব্যবহার করে অ্যাপ্লিকেশনকে হ্যাক করছি। অ্যাপ্লিকেশন যেহেতু এই সিস্টেমের উপরই রান হচ্ছে, তাই না, ডিভাইসের উপরে রান হচ্ছে, আলটিমেটলি অ্যাপ্লিকেশনের থ্রুতে আমরা ডিভাইসের অ্যাক্সেস নিতে পারি। ওকে, অ্যাক্সেস অংশটা আমরা পরে ক্লাসে গিয়ে দেখবো, তারও আগে আরো একটা ক্লাস আছে, আরো কিছু বিষয় আছে, এটা আমরা ব্যাখ্যা করে পরে বলবো। তবে আর একটু ধারণা দিলাম আজকে যে আমরা এই যে তথ্যগুলো পাচ্ছি, এটা আলটিমেটলি কোথায় নিয়ে যাবে আমাদেরকে, বা আমরা এন্ড অফ দা ডে কোন কাজটা করব। ভাইয়া হ্যাঁ, বল। বলতেছি এখানে অ্যাপ্লিকেশন বলতে কি ওই যে টিসিপি পোর্ট, আপনার ওই যে এসএসএইচ পোর্ট, তারপরে এগুলা। টিসিপি, যেটা টিসিপি নেটওয়ার্ক লেয়ারে কাজ করে, ওটাকে নেটওয়ার্ক ইনফো বলতে পারে। তবে এসএসএইচ যেগুলো দেখলাম বা এফটিপি দেখলাম, আরডিপি আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন, ওরা আমাদের ওগুলো অ্যাপ্লিকেশন বলেছি, বা সফটওয়্যার, আরো সহজে ও, এইভাবে চিন্তা আচ্ছা। করতে পারেন যে সফটওয়্যারটা রান হচ্ছে। ওকে, তো আমরা এনুমারেশন করব। আচ্ছা, আমি একটু ট্রাই হ্যাপনিতে কানেক্ট করে ফেলি, খুব সম্ভবত আমি লগ ইন নেই, লগ ইন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। স্যার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া যাচ্ছে না, মিসিং লেখা আসতেছে। অসুবিধা নেই, আমি যতদূর পারি খেয়াল করে মার্কস দিয়ে দিব, মেশিন থাকলেও। এটা শুধুমাত্র আজকের জন্য, প্রতিদিন এটা করা সম্ভব হবে না, কারণ অন্যান্য সময় এরকম ঈদের বন্ধ পাবো না, সময় নিয়ে দেখতে পাবো না। ওকে, স্যার আমিও চেষ্টা করলাম, হচ্ছে না, মিসিং লেখা আসে। মিসিং থাকুক, মানে মিসিং তো দেখাবে, যেহেতু টাইম ওভার হয়ে গিয়েছে, এখন মিসিং দেখাতে থাকবে। তবে আমার এখানে লিস্টে আপডেট, মানে আমি দেখতে পাবো যে আপনি আপলোড করেছেন, মিসিং হলেও শো করবে। ওকে, আচ্ছা, আমি র্যান্ডমলি একটা মেশিন আমরা চয়েস করে নিই, যার উপরে এনুমারেশনের কাজ করতে পারি। ফ্রিতে কি কিছু আছে? ওদের প্ল্যান পাল্টেছে, মাঝখানে কয়েকদিন বিজনেস সাবস্ক্রিপশন অন করেছিল, আজকে ওটা নেই, নাকি আমাকে কেউ সাবস্ক্রিপশন দিল? ও না, এনুমারেশন নিয়ে ফ্রিতে কি কোনো রুম আছে আমাদের? ব্রুকলিন 99। ওকে, আমরা এটা ট্রাই করি। ডিপ্লয় অ্যান্ড গেট হ্যাকিং, ফ্ল্যাগ গুলো দেখানো যাবে না, কারণ ফ্ল্যাগ গুলো লিখে আপনি পেস্ট করে দিলে আপনার রুম কমপ্লিট শো করবে, কিন্তু মানে বিষয়টা অনেকটা পরীক্ষার অ্যান্সার দেওয়ার মতো, খাতায় লিখে দিয়ে আসলেই নাম্বার দিয়ে দিবে, কিন্তু আদৌ বুঝে লিখছেন না অন্যটা দেখে লিখছেন, সেটা এখানে চেক করার সুযোগ নেই। আমাদের এটা আসতে থাকুক। আমরা অ্যাটাক বক্স ব্যবহার করছি না কিন্তু, হ্যাঁ, খেয়াল করবেন। আমরা এখানে নিচে নেমে মেশিনটা স্টার্ট মেশিন দিয়ে স্টার্ট করেছি,
এবং আমাদের নিজেদের কম্পিউটার থেকে ভিপিএন কানেকশন তৈরি করব। ওকে, আমার ভিপিএন কানেকশন কমপ্লিট। আমরা আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসও পেয়ে গিয়েছি। তবে একটা ছোট অভিজ্ঞতা শেয়ার করব। হ্যাঁ, বলুন। বলতেছি যে ওইখানে প্রাইভেট নেটওয়ার্কে তো ওয়াইফাই এর সাথে যতগুলা কানেক্ট থাকে সবগুলা থাকে না। আরেকটু ক্ল্যারিফাই করো। এখানে বলছিলেন যে মানে যারা যারা কানেক্ট আছে যতগুলা ডিভাইস হ্যাঁ সবার হ্যাঁ আইপি আসবে বলছিলেন না? হ্যাঁ 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 তো ওইখানে কানেক্ট আছে বলতে মানে কি একই নেটের মধ্যে না, প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে? হ্যাঁ 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 তো এখানে হচ্ছে কি আপনার বাসায় যদি ওয়াইফাই অনেকগুলো ডিভাইস কানেক্ট থাকতো সবগুলার আইপি আসতো যে? হ্যাঁ হ্যাঁ, ওটাও চলে আসবে। যদি এই আমার সেম অ্যাক্সেস পয়েন্ট বা আমার সাবনেটের সাথে ওয়াইফাই যে নেটওয়ার্কটা আর আমি যেই সাবনেটে বসে আছি দুটো যদি সেম জায়গা থাকে বা সেম গেটওয়েতে যায়, তখন তাদেরটাও আপনার এখানে শো করবে। ওকে, আপনি একটা ট্রাই আউটও করতে পারেন। আপনি এটা সেটিংসে গিয়ে ভার্চুয়াল বক্স বা ভিএমআর সেটিংসে গিয়ে ব্রিজ অ্যাডাপ্টার করবেন নেটওয়ার্ক সেটিংস। তাহলে কি হবে, রাউটার থেকে কানেকশন নেবে আপনার এই ভিএমটা, জি। এরপরে আপনি নেট ডিসকভার রান করলে আপনার বাসায় থাকা অন্যান্য যে ডিভাইস গুলো আছে কমিউনিকেশন করছে নেটওয়ার্কে, সেটাও আপনাকে শো করবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। ওকে, ট্রাই আউট করে দেখতে পারেন এক্সপেরিমেন্ট করে। যাই হোক, যারা লাইভ ক্লাসে জয়েন করেনি তারা মিস করবে, করুক, এজন্যই আমি রেকর্ডটা অফ রেখেছি। ওকে, যারা কষ্ট করছে তাদের জন্য একটু কি বলে প্রায়োরিটি বা পুরস্কার দেওয়া যেতেই পারে। ওকে, আমরা আমাদের আবার আগের অংশে এটা তো আননেসেসারি হয়ে গেল। হ্যাঁ এটা তো আননেসেসারি হয়ে গেল। অনেকে তো স্যার না, কি বলে যে অনেকে তো কারেন্টের জন্য ওয়াইফাই থাকে না, অনেকে তো ইচ্ছা চাইলেই থাকলে ঢুকতে পারে না। অনেক বলে ইচ্ছা থাকলে অনেক ভাবে আপনার পার্টিসিপেট করা যায়। আমি নিজেও স্যার তো চাকরি করি, দেখা যায় যে সাপোজ কোনো একটা মিটিং বা সেমিনারে খুব বেশি জরুরি জয়েন করা, আমি তখন রাস্তায় আছি, কি করছি, হেডফোন নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে মিটিং বা সেমিনার শুনতে শুনতে আমি যাচ্ছি। হয়তো আমি অ্যাক্টিভলি কাজ করে টাস্ক করতে পারছি না, কিন্তু অ্যাটলিস্ট কানেক্ট আমি হতে পারছি। ওকে, অনেক ওয়ে আছে। কারেন্ট নেই বাসায়, ব্যাকআপ রাখার অনেক ওয়ে আছে। একটু ইচ্ছা থাকলেই করা সম্ভব। একটু মোবাইলে 200 টাকার নেট কিনতে কি খুব বেশি কষ্ট হবে? 200 টাকা না, একটা ক্লাসের জন্য যেই যতটুকু এমবি লাগে, হ্যাঁ, এটা কিন্তু 100 টাকা বা 50 টাকার প্যাকেজেই কভার আপ হয়ে যায়। তো যার ইচ্ছা আছে, যার আগ্রহ আছে, সে একটা না একটা উপায় খুঁজে বের করবে। যার আগ্রহ নেই, সেরকম পানিতে টাকা ভাসিয়ে দিয়ে ক্লাসও করবে না, এক্সামও দিবে না, অ্যাসাইনমেন্টও করবে না। ওকে, আমরা পুনরায় ক্লাসটা আবার যখন দেখবো তখন তো এটা মিস করবো। কি আপনি মিস করবেন? না, মিস করবেন না, আপনার মাথায় থেকে যাবে, নো টেনশন। জি স্যার। ওকে, অথবা আপনি ছোট করে একটু খাতায় লিখে ফেলুন নোট করে, ঠিক আছে, স্যার যদি এখনই মাথায় থাকতে থাকতে নোট করে ফেলুন, ক্লাস শেষে তাহলে আবার দেখে নেবেন।
আচ্ছা, তো আমরা আবার আমাদের এনুমারেশন ফেজে আসি। আমাদের এখানে যে আইপি অ্যাড্রেসটা আমরা পেয়েছি, খুব সংক্ষেপে আমি যদি একটা তাকে এসভি স্ক্যান দিয়ে ফেলি, পোর্ট 1 থেকে 1024 রাখি, আমাদের ভার্বস মোড, একদম বেসিক স্ক্যান, নাথিং এলস। আমরা যদি একটা স্ক্যান দিই, দেখতে পাচ্ছি কতগুলো পোর্ট আছে, 3টা পোর্ট এখানে ওপেন এই মুহূর্তে দেখাচ্ছে, আরো থাকতে পারে। না, সে আসুক আর কি। সে নিজেই স্ক্রিপ্ট স্ক্যান রান করে দিয়েছে আমাদের জন্য। এটা একটা পাস পয়েন্ট। এখানে আমরা 3টা খুঁজে পেয়েছি, এফটিপি, এসএসএইচ, এইচটিটিপি। ওকে, তো এরকম একটা সিনারিওতে আমি 3টা জিনিস পেয়েছি, এফটিপি, এসএসএইচ, এদের নিয়ে একটু সংক্ষেপে বলি। এদের কি কাজ, এদের থেকে আমরা কি কি খুঁজে পেতে পারি, ওকে, কি কি তথ্য পেতে পারি, এগুলো বোঝার আছে। শুরুতেই এফটিপি যেখানে নাম পেয়েছি, আমরা এফটিপি দিয়েই স্টার্ট করি। এফটিপি এর যে কাজটা হলো, সে মূলত ফাইল ট্রান্সফারের কাজ করে থাকে। হ্যাঁ, আমরা যখন একটা কিছু আপলোড করছি বা ডাউনলোড করছি, এই প্রোটোকলটা ব্যবহার হচ্ছে। আমরা নেটওয়ার্ক ক্লাসেও কিন্তু এটা সম্পর্কে জেনেছি। ওকে, তো ও তো কাজই হচ্ছে ফাইল ট্রান্সফার করার। ওর যে সার্ভার, সেখানে মানুষ ফাইল রেখে দেয়, অথবা আপনি নিজে আপলোড করতে পারেন। তবে নর্মালি আমরা যারা নর্মাল ইউজার, তারা কিন্তু চাইলেই এখানে কিছু আপলোড করতে পারি না। ওকে, তো এরকম সিনারিওতে যদি আমরা এই এফটিপি সার্ভারের একটা অ্যাক্সেস পেয়ে যাই, সামহাও যদি অ্যাক্সেস পাই, আমরা কি করতে পারবো, আমরা এখানে নিজেদের মতো করে কোনো ফাইল আপলোড করতে পারবো। ফাইল যদি আপলোড করতে পারি, হ্যাকাররা অনেক সময় কি করে, এই ফাইল আপলোডের ফাংশনালিটিটাকে অপব্যবহার করে এইদার কোনো ব্যাকডোর বা র্যানসমওয়্যার আপলোড করে দিতে পারে, অথবা অথবা ফাইল ট্রান্সফার দরকার নেই, আমি যদি নর্মালি এখানে অ্যাক্সেসও করতে পারি, আমরা এখান থেকে অনেকে কি করে, এফটিপি সার্ভারে বিভিন্ন আরো অন্যান্য ফাইল তথ্য রেখে দেয়। আমরা যদি সেই ইনফরমেশন গুলো পড়তে পারি, তার মানে কি দাঁড়াচ্ছে, আমি তথ্য পড়তে পারছি। তারা কোনো ব্যাকআপ রেখে দিয়েছে, অথবা তাদের কোনো একটা রিপোর্ট রেখে দিয়েছে, যাই হোক, যদি কিছুও খুঁজে পাই। কারণ রিয়েল লাইফে যখন আমরা টেস্টিং এর কাজ করতে যাই, তখন কিন্তু মানে এই সিটিএফ গুলোর ক্ষেত্রে যেটা হয়, একটা বা দুইটা ওয়েতেই তাকে হ্যাক করে ফেলা যায়। রিয়েল লাইফে কাজের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ওয়ে থাকে। একটা ডিভাইসকে মাল্টিপল ওয়েতে অ্যাক্সেস করা যাচ্ছে, বা সব সময় যে এক জায়গাতেই আমি সব তথ্য পেয়ে যাবো এমন না। হতে পারে এই এফটিপি সার্ভারে আমি কোনো হ্যাক করতে পারিনি, কিন্তু এখান থেকে সামান্য কয়েকটা ইনফরমেশন পড়তে পেরেছি। হয়তো সেখানে কয়েকটা ইউজার নেম ছিল, হ্যাঁ, সাপোজ সেখানে ইউজার নেম ছিল হায়দার আলী নাম ছিল, সাপোজ হায়দার নাম পেলাম, জিসান নাম পেলাম, সাপোজ এই 2টা নাম খুঁজে পেয়েছি। আমি আর কোনো তথ্য পাইনি, শুধু এই 2টা নামও যদি পাই, অ্যাটলিস্ট এটা ব্যবহার করে পরবর্তীতে আমি কোনো পাসওয়ার্ড অ্যাটাক হলেও দিতে পারবো। ওকে, আচ্ছা, তো আমরা যদি ইনফরমেশন পাই, সেটাও আমাদের জন্য একটা প্রফিটেবল একটা জায়গা। বা ফাইল ট্রান্সফার যদি করতে পারি, তাহলে তো আর কথাই নেই। তো এই ইনফরমেশন পাবো কি করে? এফটিপির একটা মিসকনফিগারেশন আছে, সেটা হচ্ছে অ্যানোনিমাস লগ ইন করতে দেয়। গতদিন স্ক্রিপ্ট যখন দেখাচ্ছিলাম,
বা মেটাস্প্লয়েটেও এটার একটা মডিউল আমরা রান করেছিলাম। এটাতে যেটা হয়, ইউজার নেম হিসেবে যে কোনো ইমেইল যদি আপনি দেন, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, আর পাসওয়ার্ড হিসেবে অ্যানোনিমাস এই শব্দটা যদি লিখে দেন, সে আপনাকে লগ ইন করতে দেয়। এটা এফটিপি বিল্ট ইন একটা ফিচার। কিছু মানুষ ভুল করে, মিস্টেক করে এই জিনিসগুলো ওপেন রেখে দেয়। যদি ওপেন পাই, কি দাঁড়াচ্ছে, আমি তার ইন্টারনাল তথ্য করতে পারি বা করতে পারবো। ওকে, তো আমরা এখানে এফটিপি কানেকশনের চেষ্টা করি আমাদের টার্গেট আইপি অ্যাড্রেসের সাথে। নেম হচ্ছে আমি xyz@, আচ্ছা আমি মনে হয় একটু উল্টো বলে ফেলেছি। এফটিপি অ্যানোনিমাস লগইন, ইউজার নেমে হচ্ছে আমার ইউজার নেমে মানে আপনার হ্যাঁ অ্যানোনিমাস। ইউজার নেম, হ্যাঁ ইউজার নেমটা হবে অ্যানোনিমাস, একটু ভুল বলে ফেলেছি। ওকে, আর পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যে কোনো ইমেল অ্যাড্রেস লিখবো। ওকে, আমি এখানে যাই, অ্যানোনিমাস, আমাকে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে বলছে। পাসওয়ার্ডে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস লিখে দিলাম, xyz@gmail.com। দেখুন আমাকে এখানে লগ ইন সাকসেসফুল করতে দিচ্ছে। এখানে লগ ইন করার পর আমি যদি কমান্ড ডির কমান্ড যদি দেই, সে আমাকে এখানে একটা ফাইল শো করছে। তো বিষয় হলো এখানে এখানে আবার কমান্ডের সীমাবদ্ধতা আছে। আপনি এখানে লগ ইন করে সব কমান্ড দিতে পারবেন না। এখানে হেল্প ক্লিক করলে কি কি কমান্ড আপনি এই টার্মিনালটাতে, আপনি কিন্তু এখানে যা কমান্ড দিচ্ছেন এটাও টার্গেট মেশিনে এক্সিকিউট হচ্ছে। আমাদের যে টার্গেট আইপি অ্যাড্রেস, ওর ভিতরে এক্সিকিউট হচ্ছে, ওর উপরে এক্সিকিউট হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কম্পিউটারে কাজ হচ্ছে না। তো ওর এই কম্পিউটারে কি কি কমান্ড দিতে পারবে। ওকে, আচ্ছা তো আমি ডির কমান্ড দিলে যেটা হচ্ছে না, এলএস এর কমান্ডের মতো কাজ করে। দেখাচ্ছে এখানে নোট টু জ্যাক ডট টিএক্সটি একটা দেখাচ্ছে, সেটাকে আবার ডাইরেক্ট করতে পারবো না, তাই না? কারণ দেখুন এখানে ক্যাট নামের কোনো কমান্ড কিন্তু আমাদের অ্যাভেলেবল নেই। কি করা যায়, আমরা একে ডাউনলোড করে নিয়ে আসতে পারি। গেট আমাদের নোট টু জ্যাক ডট টিএক্সটি, হ্যাঁ আমাদের এটা সাকসেসফুলি আমরা ডাউনলোড করে নিয়ে আসতে পেরেছি। আমি যদি এলএস করি, এই দেখুন নোট টু জ্যাক ডট টিএক্সটি আমার কম্পিউটারে চলে এসেছে। এটা টার্গেট কম্পিউটারের টার্মিনাল, এটা আমার নিজের কম্পিউটার টার্মিনাল। এইখানে যদি আমি ক্যাট করি নোট, দেখুন আমাকে এখানে দেখাচ্ছে এমি নাম পেলাম, জ্যাক নাম পেলাম, পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, একটা হিন্ট দিচ্ছে, এটা অত্যন্ত উইক, এন্ড হল্ট উইল বি ম্যাড। তিনটা নাম খুঁজে পেয়েছি, অ্যামি, জ্যাক এবং হল্ট, এবং একটা ইন্ডিকেশন পাচ্ছি যে এটা পাসওয়ার্ড পাল্টাতে হবে। ওকে, সামন হ্যাকস ইনটু দা 99, এখানে আবার একটা সেনসিটিভ অ্যাসেটের নামও বলে দিচ্ছে, দা 99। আমরা এখনো জানি না এটা কি, এটা ওয়েবসাইট না নেটওয়ার্ক না কোনো সিক্রেট নাম বা কি, উই জাস্ট ডোন্ট নো, বাট এটা তথ্য খুঁজে পেলাম। ওকে, দেখুন ইনোভেশনের থ্রুতে কি পেলাম, একটা সিস্টেম থেকে এফটিপির মাধ্যমে একটা তথ্য খুঁজে পেলাম। আচ্ছা, আমরা এখানে এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে চলে আসি। তো এটা গেল একটা, এবং এছাড়াও আমরা মেটাস্প্লয়েট যেটা দেখেছিলাম গত ক্লাসে, মেটাস্প্লয়েটেও এক পাশে মেটাস্প্লয়েটটাও রান করে রাখি। কোথায়, এখানে রান করে নিচ্ছি, এমএসএফ কনসোল হাইফেন কিউ অপশন দিলে যেটা হয়, নর্মালি কি হয়, আপনার এখানে বিরাট বড় একটা ব্যানার দেখায় না, কালারটা হাইফেন কিউ দিলে এটা হোয়াইট মোডে রান হয়, ওই ব্যানার ট্যানার দেখাবে না। আমার তো দরকার টার্মিনালটা, তাই না? কালার করা এগুলো বাচ্চাদের কাজ, আমার দরকার। ওকে, তো আমরা এখানে সার্চ
করলাম এফটিপি, টাইপ হবে অক্সিলিয়ারি মডিউল। এখানে 45টা এরকম অক্সিলারি মডিউল দেখাচ্ছে যারা এফটিপি রিলেটেড বিভিন্ন স্ক্যানের কাজ আপনাকে করে দিবে। তো আপনি যদি এফটিপি পান, সাপোজ অ্যানোনিমাস লগ ইন পাননি, আর কিছু কি আছে? হ্যাঁ, এখানে এরকম অনেকগুলো মডিউল আছে, এগুলো বিভিন্ন, একটু খেয়াল করে ট্রাই করবেন। আচ্ছা এটা কি এফটিপি, এটা আমার এখানে কাজ করবে কিনা একটু আইডিয়া করে কয়েকটা মডিউল রান করতে হবে। এখানে ভার্সন স্ক্যানার আছে, এটা অবশ্যই এনম্যাপ এর ভার্সন স্ক্যান যেটা আছে অনেকটা সেটার মতোই কাজ করবে। অথেন্টিক লগইন স্ক্যানার আছে, এটা মূলত পাসওয়ার্ড অ্যাটাকের কাজ করবে। তো একটা বাউন্স অ্যাটাক আছে, এফটিপি বাউন্স, একে দিতে পারেন, ও এফটিপি বাউন্স অ্যাটাক করে দিবে। আর আর এটা অনেকগুলো মডিউল আছে। ওকে, এগুলো রান করলে কি হচ্ছে, আপনি এই এফটিপিটির উপরে আরো কিছু তথ্য খুঁজে পাবেন। আচ্ছা, এরপরে আরো তথ্য আছে, আমরা আরেকটা দেখেছিলাম এসএসএইচ নিয়ে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এফটিপি যে বললেন ওই ডিফল্ট যে উইকনেসটা থাকে এটা অনেকে অফ করে না, তো ওইটা হচ্ছে গিয়ে কিভাবে মানে নিজেদেরটা আমরা কিভাবে মানে দেখতে পারবো যে অন আছে না অফ আছে নিজেদের একটা ডিভাইসের? এটা লিনাক্সের কিছু কমান্ড আছে, দিলে আপনাকে এটা শো করবে। ওকে, একটু গুগল করে দেখে নিন কেমন। না মানে এই এফটিপি সার্ভারটা মানে এই ইয়াটা সিস্টেমটা মনে করো আমরা মোবাইল থেকে কিছু একটা আপলোড দিলে তখনই এটা সেম কাজ করে না, এফটিপি দিয়েই আপলোড হয় না? আপনি যার সার্ভারে আপলোড করছেন তার ওখানে এফটিপি সার্ভিস এনাবল রয়েছে, এবং এজন্য আপনি সেখানে আপলোড করতে হবে। আপনার ইন্ডে এফটিপি জাস্ট কানেকশন তৈরি হচ্ছে, মূল এই যে কাজগুলো আপনার লগ ইন অথেন্টিকেশনের কাজ ওই টার্গেট সার্ভারে হচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে এসএসএইচ নিয়ে বলি। এগুলো কিন্তু খুব কমন, এর বাইরেও আরো অনেক সার্ভিস প্রোটোকল এগুলো হয়ে থাকে। ওকে, কিন্তু এগুলো খুব কমন, প্রায় সময় টেস্টিং এর ক্ষেত্রে আমরা এগুলো এনকাউন্টার করি বা দেখতে পাই। এসএসএইচ যখন পাচ্ছি, এসএসএইচ এর কথাই হচ্ছে, মিনিংটাই হচ্ছে এস ফর সিকিউর, আর এসএইচ মানে হচ্ছে শেল, সিকিউর শেল। কেন? কারণ ও যা কমিউনিকেশন করে না, যে চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এনক্রিপ্টেড থাকে। অর্থাৎ আমরা যদি এই নেটওয়ার্কের ট্রাফিক ক্যাপচারও করি, অর্থাৎ এই যে কমিউনিকেশন হচ্ছে নেটওয়ার্ক, এটা যদি আমরা মাঝখানে ধরেও বসি, আমরা কিছু বুঝবো না কি লেখা যাচ্ছে, কি ডাটার আদান প্রদান হচ্ছে। এটা নিয়েও একটা ক্লাসে আমি আপনাদের দেখাবো যে এই ক্যাপচারিং এর কাজগুলো কিভাবে করা হয়। তো বিল্ট ইন ভাবেই ওর মেকানিজমটা খুব স্ট্রং, তাই না? আমাদের এনক্রিপশন করতে, তবে এখানেও মিসকনফিগারেশন হতে পারে, এবং একটা বড় ধরনের কয়েকটা বিষয় আছে। ওর নিজস্ব উইকনেস থাকতে পারে। আচ্ছা, উইকনেসের আগে একটু ইম্প্যাক্ট আর একটু বোঝাই। এই এসএসএস কি করা যায়, এটা মূলত রিমোট অ্যাডমিনিস্ট্রেশনের টুলস। অর্থাৎ আপনি বাসায় বসে আছেন, মনে করুন আপনার অফিসের ওকে, সেই অফিসের আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.2.99, সাপোজ এটা আপনার অফিসের আইপি অ্যাড্রেস। ওদের সার্ভারে আপনার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। মানে এটা নর্মাল মানুষ যারা ব্যবহার করে সিস্টেম অ্যাডমিন তাদের প্রসিডিউরটা বলছে। এখানে এসএসএইচ অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, ক্রেডেনশিয়াল কনফিগার করা থাকে। আপনি বাসায় বসে এই পাবলিক আইপি অ্যাড্রেসে, মনে করুন আপনার নাম হচ্ছে মারুফ, ওখানে মারুফ নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এটা প্রেস করে এন্টার প্রেস করলে যেটা হবে, ও সেখানে পাবে না, কারণ এই নামে কোনো আইপি অ্যাড্রেস এক্সিস্ট করে না। এখানে পাসওয়ার্ড দিতে বলবে, পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি ফুল একটা টার্মিনাল পেয়ে যাচ্ছেন। টার্মিনালটা দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটারে,
কিন্তু এইখানে যা যা কমান্ড দিচ্ছেন, যে এফটিপির ক্ষেত্রে আমাদের যেরকমটা হলো উপরে, আমি যা কমান্ড দিচ্ছি এটা কিন্তু টার্গেট কম্পিউটার এক্সিকিউট হচ্ছে। কিন্তু এই এসএসএইচ এর ক্যাপাসিটি আরো বেশি। এফটিপি শুধু ফাইল আদান প্রদান করতে পারে, আর এসএসএইচ দিয়ে সিস্টেমের কোনো মানে সিস্টেমের ডাইরেক্ট টার্মিনাল পেয়ে গেছে। আমার এই টার্মিনাল, আমার লিনাক্সের এই টার্মিনাল দিয়ে আমি কি কি করতে পারি? প্রায় সবকিছুই করতে পারি না। আমার এই টার্মিনাল দিয়ে আমি এই ডিভাইসে থাকা নিজের মতো কমান্ড বা কোনো একটা ইউজার অ্যাড কমান্ড দিয়ে আমি নিজের মতো একটা ইউজার অ্যাড করে নিলাম, কিছু ডিলিট করে দিলাম, কিছু কনফিগার করে দিলাম, তাই না? তো রিমোট অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত ফিচার আমাকে এসএসএইচ দেয়। তো সামহাও যদি আমরা এর কোনো দুর্বলতা অথবা একে আক্রমণ করতে পারি এবং অ্যাক্সেস যদি পাই, মূলত আসলে আমরা আলটিমেটলি সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, বা আমাদের হ্যাকিং এর যে অংশটা আছে সেটা করে ফেলতে পারছি, তাই না? এটা একটা চমৎকার দিক। ওকে, তো এই এসএসএইচ নিয়ে এনুমারেশন যে করব, এটার জন্য একটা বিশেষায়িত টুলস আছে। এমনিতেও আমাদের মেটাস্প্লয়েড যা আছে, এখানে যদি আমরা সার্চ দিই না এসএসএইচ লিখে, অনেকগুলো স্ক্যানার মডিউল পাবো। ওকে, তবে সবগুলো একটা একটা করে রান করা সম্ভব না, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আপনারা ব্যক্তিগতভাবে এগুলো ট্রাই আউট করতে পারেন, ঠিক আছে? এক একটা এক এক রকমের কাজ করবে। আমি এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে এসএসএইচ অডিট নামের একটা টুলস। আচ্ছা, এই এসএসএইচ অডিটটা আবার বিল্ট ইন ভাবে সেট আপ আসে না, প্যারট বা কালিরাক্স কোনো জায়গায় আসে না। তো এই ক্ষেত্রে সুডো এপিটি সার্চ কমান্ড দিয়ে আগে দেখতে পারেন এসএসএইচ অডিট টুলসটা আছে কিনা। ওকে, কারো কারো রিপোজিটরিতে এভাবে দেখাতে পারে এসএসএইচ অডিট টুলসটা অ্যাভেলেবল। আমি যেহেতু একবার সেট আপ করেছি, এটা ইনস্টলড লেখা দেখাচ্ছে। আচ্ছা, আমাদের সাইটটাতে একটু নিয়ে যাই, এসএসএইচ অডিট। ও একসাথে অনেকগুলো কাজ করে দিতে পারে। ওকে, এবং ওর এখানেও ইনস্টলেশনের এই যে এটাকে কয়েকভাবে ইনস্টল করা যায়। একটা হচ্ছে সুডো এপিটি সার্চ করে যদি খুঁজে পান, তাহলে এসএসএইচ অডিটটা সুডো এপিটি ইনস্টল দিবেন আর এসএসএইচ অডিট চলে আসবে। অথবা আপনি চাইলে pip3 যেটা আছে পাইথনের যে প্যাকেজ ম্যানেজার আছে, এটার কমান্ড দিয়েও ওকে সেট আপ করতে পারেন। ওকে, জাস্ট pip3 ইনস্টল এসএসএইচ অডিট, এটা দিলেই আপনাকে এসএসএইচ অডিট টুলসটা কি করবে, সেট আপ করে নেবে। আচ্ছা, তো টুলস সেট আপ হয়ে গেল। এরপর আমাদের যেটা কাজ, যে আমি একটা স্ক্যান রান করব। এই হলো আমাদের টার্গেট আইপি অ্যাড্রেস, ও তো 22 নম্বর পোর্ট ওপেন আছেই। আমরা একটা স্ক্যান রান করি এসএসএইচ অডিট, এবং এখানে এক্সট্রা কোনো কিছু আর বলা দরকার পড়ে না, কোনো অপশন, ও নিজেই সবকিছু করে নিবে। স্ক্যান হচ্ছে টার্গেট আইপি অ্যাড্রেসে, একটু পরে এসএসএইচ রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আমার এখানে শো করবে। দেখুন এখানে অনেকগুলো তথ্য দেখাচ্ছে, এগুলোরও বিভিন্ন অর্থ আছে, মিনিং আছে। আমি যদি উপরে যাই, প্রথম সেকশনে সে যে কাজটা করেছে, জেনারেল ইনফরমেশন গুলো এনে আমাকে শো করছে, যে এই যে এসএসএইচ সার্ভিসটা রান হচ্ছে, তার ভার্সন কত, কি সফটওয়্যার ব্যবহার করছে, যেগুলি ওপেন এসএসএইচ কম্প্রেশন ব্যবহার করা। আচ্ছা, যদি এখানে সিকিউরিটি উইকনেস পেয়েছে, না পাই, তার অ্যালগোরিদমটা বলছে সে যে চাবির আদান প্রদান করে। এসএসএইচ এরও কিন্তু একটা মেকানিজম আছে, তার
একটা ডায়াগ্রাম আছে, এটাও অবশ্য ক্লাসে আলোচনা করে শেষ করা যাবে না, চাইলে একটু এটা নিয়ে ঘাটতে পারেন যে এসএসএইচ কিভাবে কাজ করে, একটা আইডিয়া পাবেন। তো এখানে ওর অ্যালগোরিদম গুলো নিয়ে কথা বলছে, সে এখানে কোন ধরনের কি এক্সচেঞ্জ অ্যালগোরিদম ব্যবহার করছে, এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। যারা ক্রিপ্টোগ্রাফিক মেকানিজম বা অ্যালগোরিদম ব্রেকের চেষ্টা করে তারা অনেক সময় কি করে এগুলোর ধারণা নেয় যে সে কোন ওয়েতে ডাটাটা এনক্রিপ্ট করছে বা পাঠাচ্ছে, ওকে কিভাবে হ্যাশ জেনারেট করছে। আচ্ছা, কিন্তু আমরা সিকিউরিটি তথ্য তো এখনো পেলাম না। যদি তাদের অফিসিয়াল সাইটে যাই, এখানে আরেকটাকে তারা স্ক্যান করেছে, এই যে এটা, এই ছবিটা থেকে দেখাই তাহলে বুঝতে সহজ হবে। যদি উইকনেস থাকতো ও আলাদা আরেকটা সেকশন করে নিত, ডাইরেক্ট সিকিউরিটি সেকশন, এবং সেইখানে প্রত্যেকটা উইকনেস লিস্ট করে দিত। ওকে, যে আমার এই টার্গেটে এই ধরনের উইকনেস গুলো এক্সিস্ট করে। ওকে, এই সিভিই এবং সিভিএসএস নিয়েও আমরা পরবর্তী ক্লাসেই জানতে পারবো। অবশ্যই ঈদের আগে ক্লাস হচ্ছে না, ঈদের পরে আমরা আবার জানবো। আচ্ছা, তো এই উইকনেস গুলো ডাইরেক্ট আমি একটা ইন্ডিকেশন পাচ্ছি, এইটার আমি শুধু এতটুকু রিপোর্ট করতে পারি, অথবা এই উইকনেস গুলো ব্যবহার করে সিস্টেমটা হ্যাক করে অ্যাক্সেস নিয়ে এরপর আমি কি বলে সেটা রিপোর্ট করলাম। ওকে, আচ্ছা, তো এই টুলসটার মাল্টিপল ব্যবহার বিধি আছে, বিভিন্ন উপায় আমাকে হেল্প করতে পারে। এটা আমার এসএসএইচ এর কথা। এই জায়গাগুলোতে পাসওয়ার্ড অ্যাটাকও কিন্তু করা যায়, তবে যেহেতু এটা নিয়ে আমি আরেকটা আলাদা ক্লাসই রেখেছি, পাসওয়ার্ড অ্যাটাক নিয়ে আরো কিছু বলার জন্য, বোঝানোর জন্য। ওকে, আমরা এসএসএইচ নিয়ে জানলাম। এরপর আরেকটা হচ্ছে এইচটিটিপি। এটা মূলত আমাদের ওয়েবের প্রোটোকল, এখানে ওয়েব হ্যাকিং রিলেটেড কনসেপ্ট গুলো যুক্ত হবে। ওকে, দেখুন রিয়েল লাইফে কাজের ক্ষেত্রে কখন ওয়েব লাগবে, কখন নেটওয়ার্ক লেভেলের জিনিসপত্র আসবে, উই ডোন্ট নো, মিক্সড মোডেও থাকতে পারে। ওকে, যে হঠাৎ এসে এসে একটা সার্ভারই এসএসএই তো রান হচ্ছে, এইচটিটিপিও আছে। আচ্ছা, যেহেতু ওয়েব হ্যাকিং রিলেটেড, আমরা ওয়েবের মডিউলে গিয়ে এটার আরো বিস্তারিত দেখব। অনেক সময় এমন হতে পারে এইচটিটিপি যে সফটওয়্যারটা রান হচ্ছে, সার্ভিস রান হচ্ছে, তার উইকনেস এক্সিস্ট করতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ওয়েব অ্যাপ্লিকেশনটা যে রান হচ্ছে তার দুর্বলতা থাকে। ওকে, তার দুর্বলতা ব্যবহার করে আমরা কি করছি, হ্যাক করছি। তো এই জন্য আমাদের একটু ওয়েবের মডিউলটা শেষ করতে হবে, এরপরে এটা রিলেট করতে পারবো বা ব্যবহার করতে পারবো। যাই হোক, আমরা এরপর আর কিছু পেয়েছিলাম না, আমাদের টার্গেটে এই তিনটাই পোর্ট রান হচ্ছিল বা অপারেট করছিল। আমরা আরো কিছু কমন সার্ভিস নিয়ে চাই, যেটা আমরা প্রায় সময়ই দেখতে পাবো। যেটা হয় যখন উইন্ডোজ কম্পিউটার গুলো থাকে, আমাদের এইখানকার টার্গেট তো লিনাক্স, যদি উইন্ডোজ হয়, উইন্ডোজের একটা বিশেষ সার্ভিস আছে, এটা প্রায় সময়ই দেখতে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এসএমবি। ওকে, এই এসএমবিটা এসএমবি প্রোটোকল নেটবায়োস এপিআই এর সাথে একসাথে ব্যবহার হয়। ওর কাজ কি? ওর কাজ হলো মূলত আমাদের নেটওয়ার্কে ফাইল শেয়ারিং এর কাজে সে হেল্প করে থাকে। এটা ফাইল শেয়ারিং, অথবা আমাদের যে প্রিন্টার আছে না, আমরা প্রিন্টারের সাথে যে কমিউনিকেশন করি, সেখানেও এসএমবি যুক্ত থাকে। তো ফাইল শেয়ারিং এর কাজে যখন ব্যবহার হচ্ছে, বিষয়টা অনেকটা এরকম, লোকাল নেটওয়ার্কে আপনি অনেকটা গুগল ড্রাইভের মতো, গুগল ড্রাইভে কি হয়, আমরা লিঙ্কে ক্লিক করি, আমাকে ড্রাইভে নিয়ে যাচ্ছে, ওখানে ফাইলটা বা ফোল্ডারটা সবার জন্য উন্মুক্ত, যে কেউ ডাউনলোড করে নিতে পারছে। এসএমবিটা লোকাল নেটওয়ার্কে এরকম একটা ফিচার তৈরি করে, যেই কম্পিউটারে এসএমবি সার্ভার রান হচ্ছে, আপনি সেখানে ক্লিক করলে ও যা যা ফাইল আপনার জন্য উন্মুক্ত রেখেছে আপনি সেটা দেখতে পাবেন।
আর কাহিনী আছে, এখানে রিড রাইট অপারেশন করা যায়। বিষয়টা এমন, কেউ চাইলো যে আপনি শুধু ফাইল দেখতে পাবেন, ফাইল দেখতে পাবেন, শুধু এতটুকু ফিচার রেখেছে, তো আপনি গিয়ে শুধু ফাইল দেখতেই পাবেন। আবার কেউ কেউ কি করে, এখানে বোকামি করে রাইট অপারেশন এনাবল করে রাখে। অর্থাৎ আপনি ফাইল শুধু দেখতেই পাবেন না, ফাইল আপলোডও করতে পারবেন। হ্যাকাররা কি করে, অনেক সময় এরকম সার্ভিস প্রকারটা যদি ওপেন পায়, ছোট্ট করে একটু র্যানসমওয়্যার আপলোড করে দিয়ে আসে। তো র্যানসমওয়্যার আপলোড করে দিলে যেটা হচ্ছে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান চরমভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তো এসএমবিটা যদি আমরা এনুমারেট করতে পারি, এসএমবি রিলেটেড যদি খুঁজে পাই, সেখান থেকে আরো তথ্য যদি পেতে পারি, বা সেটা থ্রুতে যদি কোনো অ্যাক্সেস নিতে পারি, তাহলে কি দাঁড়াচ্ছে, আমি এইদার তাদের শেয়ার করা ফাইলগুলো পড়তে পারবো, অথবা রাইট অপারেশন যদি এনাবল থাকে, আমি নিজে কিছু আপলোড করতে পারবো। তবে রাইট অপারেশন সবসময়ই এনাবল থাকে না, কম থাকে। তবে রিড অপারেশনটা প্রায় সময় এনাবল থাকে, এটা বিল্ট ইন ভাবে দিবে। অনেকেই মনে করে মানুষ শুধু তো পড়বে, এটা ভয়ের কি কি জিনিস, হ্যাঁ, মানে খুব বেশি একটা গুরুত্ব দেয় না বা প্রোটেকশন দেয় না। রিড অপারেশনটা কম বেশি ওপেন থাকতে দেখা যায়। ঠিক আছে, তো আমরা এসএমপি রিলেটেড এনুমারেশন কিভাবে করতে পারি? তো এসএমবি আমাদের ইনম্যাপ যে আছে, ইউজার শেয়ার ইনম্যাপ স্ক্রিপ্ট, আচ্ছা, তো সব স্ক্রিপ্ট দিয়ে ফেলেছি। আমরা গ্রেপ দেব এসএমবি। এসএমবি রিলেটেড অনেকগুলো স্ক্রিপ্ট অ্যাভেলেবল আছে, যেমন সিস্টেম ইনফো .ns। এটা দিলে কি হবে, আমাদের এসএমবি যেই কম্পিউটার রান হচ্ছে তার এসএমবি ব্যবহার করে, এই এসএমবি নিজস্ব আরো কিছু কমান্ড আছে, ভাষা আছে, সেটা ব্যবহার করে ওই সিস্টেমের ইনফরমেশন বের করে আমাকে দেখা যায় osdiscovery.msc। আমাদের এই টার্গেটে কেন কাজ করবে না? অবশ্য না, কাজ করতে পারে, কারণ এসএমবি জিনিসটা উইন্ডোজের হলেও এর আরেকটা ইমপ্লিমেন্টেশন, সেটা হচ্ছে সাম্বা। এটা আবার লিনাক্সের জন্য তৈরি করা হয়েছে। অনেকটা এরকম যে আমরা মোবাইলে আমরা কি করি, আমরা প্লে স্টোর থেকে সব গেমস নামাই না, যারা আইফোন ব্যবহার করে ওদের কিন্তু প্লে স্টোর নেই, ওদের কি হচ্ছে, অ্যাপলের অ্যাপ স্টোর আছে, নামটা মনে পড়ছে না, যাই হোক, ওখান থেকে তারা অ্যাপস গেমস এগুলো ডাউনলোড করে। ওকে, খালি আর কি, মানে জিনিস একই, কিন্তু দুই প্ল্যাটফর্মের জন্য দুইটা ভিন্ন আহ, নামে উপস্থাপন করা। উইন্ডোজের জন্য এসএমবি, এর লিনাক্স ইমপ্লিমেন্টেশন আছে সাম্বা। তবে আমাদের যে টার্গেট, একে যখন আমরা পোর্ট স্ক্যান করেছি, এখানে সাম্বা নামের কিছু পাইনি। আমাদের ইনিশিয়াল নেটওয়ার্ক স্ক্যানিং এ সাম্বা জাতীয় কিছু নেই। যদি থাকতো তখন আমরা ভেবে নিতে পারতাম, আচ্ছা এই লিনাক্সেও এসএমবি রান হচ্ছে, আমরা এখানে এনুমারেট করতে পারি, আর কোনো অপারেশন বা কিছু তথ্য পাই কিনা। সাপোজ আমরা এই নর্মাল এনম্যাপ স্ক্যান দিচ্ছি, এটার থ্রুতে কোনো তথ্যই পাচ্ছি না, এসএমবি কে স্ক্যান দিয়ে যদি কোনো তথ্য খুঁজে পেতে পারি, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এসএমবিরও বেশ কতগুলো বিল্ট ইন উইকনেস আছে, যে গুলোর নাম যেগুলো দেয়া, এগুলো কি কাজ করে, ডাইরেক্ট সিস্টেম, যেমন MS-17010 হচ্ছে ইটারনাল ব্লু, যেটা একটা উইন্ডোজের কি বলে জিরো ডে এক্সপ্লয়েট বের হলো 21 সালের দিকে, এবং এটা দিয়ে, এটা এখনো খুঁজে পাওয়া যায় অনেক প্রতিষ্ঠান। এই এসএমবির এই উইকনেসটা দিয়ে মানে শত শত প্রতিষ্ঠানে সবকিছু অ্যাক্সেস করা যাচ্ছিল। ওকে, ডাইরেক্ট সিস্টেম অ্যাক্সেস নেওয়া যাচ্ছিল। তো আমার যে টার্গেট, তাকেও আমি এভাবে স্ক্যান দিয়ে দেখতে পাই যে আচ্ছা তার এখানে এই এনএসিটা দিয়ে দেখতে পারি যে ওর এখানে এসএমবি, যদি আগে শর্ত হচ্ছে এসএমবি থাকতে হবে। আমরা যখন এই টার্গেট থেকে পোর্ট স্ক্যান করলাম, এখান থেকে এসএমবি বা সাম্বা পাইনি, যদি থাকতো আমরা এই স্ক্রিপ্ট গুলো রান করতে পারতাম। ওকে, আচ্ছা, মেটাস্প্লয়েটারও কি এসএমবি রিলেটেড কিছু আছে? অবশ্যই আছে। যদি এসএমবি সার্চ দেই, এখানে 65টা মডিউল আমাদের শো করছে। এসএমবি রিলেটেড বিভিন্ন রকমের
স্ক্যান সে আমাকে করে দিতে পারে। এসএমবি লোরিস অ্যাটাক আছে, এটা ডিনায়াল অফ সার্ভিসের কাজ করবে। ডস অ্যাটাককে আমি বুঝিয়েছিলাম আপনাদের আগে, খুব সম্ভবত ফান্ডামেন্টাল মডিউলে ডস অ্যাটাক নিয়ে একে টুলস নিয়ে বলেছিলাম, যতদূর মনে পড়ে। কেউ একজন একটু রেসপন্স করবেন। ডস অ্যাটাকটা মনে আছে? ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। জি ভাই। ওকে, তো এখানে আমাদের অক্সিলারি মডিউলের ভিতরে ডস অ্যাটাকেরও আছে, স্ক্যানার দ্বারা শুধু এই অ্যাটাকও দিতে পারি। তবে রিয়েল লাইফে কাজের ক্ষেত্রে পারতপক্ষে ডস অ্যাটাক বা এগুলো অ্যাভয়েড করা হয়, যদি সে ডেডিকেটেড সিস্টেম দেয় এবং আলাদা করে সময় নিয়ে আমরা ডস অ্যাটাক করতে পারি। আমি মডিউলগুলোর ভিতরে যাচ্ছি না, কেন? কারণ আগে একটা ক্লাসে অলরেডি আমরা শুধুই ডেডিকেটেড এনএফ স্ক্রিপ্ট আর মেটাসপ্লয়েট নিয়ে দেখেছি যে কিভাবে তাদেরকে রান করতে হয়। ওকে, এই জন্য আমি এই কমান্ড গুলোতে আবার এই অংশে যাচ্ছি না। ওকে, এই যে এনম ইউজার্স ডোমেন আছে, এটাকে একটু দেখানো যায়। আমরা 39 ওকে ব্যবহার করতে পারি। যে অপশনস কমান্ডটা দেই, আচ্ছা, এএসএমবি তেও ইউজার নেম পাসওয়ার্ডের ব্যবস্থা আছে। আমরা আর হোস্টে তো টার্গেট আইপি অ্যাড্রেস দিলাম, আমাদের এসএমবি ডোমেইন নামটাও খুঁজে বের করা দরকার পড়ে। এখন এই ডোমেইন নামটা আমরা কোথায় পাবো? আমরা এই যে আগে যে ম্যাপের স্ক্যান গুলো দিচ্ছিলাম, হ্যাঁ, এর উপরে যে স্ক্রিপ্ট গুলো আছে বা অন্যান্য যে মডিউল গুলো আছে মেটাস্প্লয়েটের, এগুলো যখন রান করব, এনুমারেশনের কাজ করব, তখন কি হবে? আমরা এসএমবির ডোমেইন খুঁজে পাবো। এসএমবি একটা হচ্ছে না, এসএমবির একটা ডোমেইন নেম থাকে। ওকে, এটা অনেকটা আমাদের ওয়েবসাইটের নামের মতো কাছাকাছি কনসেপ্ট, পুরোপুরি এক জিনিস না, তবে কল্পনা করতে পারেন কাছাকাছি একটা কনসেপ্ট। যেটা দিলে ওয়েবসাইটে যেরকম নাম লিখে সার্চ করলে সরাসরি ওয়েবসাইটটা দেখা যায়, তেমনি এসএমবির ডোমেইন নামটা লিখে লোকাল নেটওয়ার্কে সার্চ করলে বা অ্যাড্রেস দিলে ওটা আমাকে শো করবে। ওকে, ডাইরেক্টলি সেখানে নিয়ে যাবে। তো আমাদের ওই ডোমেইন নাম এবং সেই ডোমেইনে ঢোকার জন্য ইউজার নেম পাসওয়ার্ড, এটা কোথায় পাবো? এটা ইদার পাসওয়ার্ড অ্যাটাক করে পেতে পারি, অথবা কোনো কোনো ক্ষেত্রে এমনও হয় যে এখানে এসএমবি তে ইউজার নেম বা পাসওয়ার্ড রিকোয়ার্ড না। সাপোজ কোনো একটা ডোমেইন পাবলিকলি ওপেন করা, ইউজার নেম বা পাসওয়ার্ড রিকোয়ার্ড না, এইটার পাসওয়ার্ড অ্যাটাক করে করছে অথবা পাসওয়ার্ড দেয়া লাগছে না। ঠিক আছে, দেখুন এখানে রিকোয়ার্ডে দেয়া নো, সবসময় এটা দরকার পড়ে না। ঠিক আছে, শুধু ডোমেইন নাম দিলাম, আইপি অ্যাড্রেস দিলাম, দিয়ে স্ক্যান দিলে কি হচ্ছে? ওখান থেকে সে আরো তথ্য খুঁজে বের করে নিয়ে আসবে। ওকে, ও আচ্ছা, আরো একটা টুলস আছে আমাদের এনুমারেশনের জন্য, এটা নিয়ে একটু বলা দরকার। এই টুলসটা হচ্ছে ইনাম ফর লিনাক্স। ও মূলত এই এসএমবি বা এরকম সিস্টেম রিলেটেড বেশ কিছু স্ক্যান করতে পারে একাই, সেই ইউজার নেম পাসওয়ার্ড কি বলে এনুমারেশনের কাজটা সে করে দিতে পারে। ওকে, আমাদের টার্গেটে যদি আমরা ইনাম ফর লিনাক্সটা রান করি, ওর কাজই হচ্ছে অটোমেটেড এনুমারেশন করা। আমরা এখানে যেটা করছিলাম উপরে সিঙ্গেল এক একটা টেকনিক নিয়ে কথা বলছিলাম, যেটা এই জিনিস একে এইভাবে এনুমারেশন করা যায়। ইনাম ফর লিনাক্স যে কাজ করে ওভারঅল একটা এনুমারেশনের কাজ করে দেয় ওভারঅল, তবে এটা পুরোপুরি পারফেক্ট না। ওকে, আচ্ছা, ইনাম ফর লিনাক্স এটা পুরোপুরি পারফেক্ট না, সে একাই সবকিছু এনুমারেট করতে পারে না, এর জন্যই আমাদের ম্যানুয়ালি আবার এই টেকনিক গুলো নিয়ে আলোচনা করা। ওকে, সে একা সবগুলো পারবে না, তখন আমরা একটা একটা করে এনম্যাপের স্ক্রিপ্ট বা মেটাস্প্লয়েট মডিউল এগুলোর সাহায্য নিয়ে তথ্য খোঁজার চেষ্টা করতে পারি। আচ্ছা, তাহলে এনাম ফর লিনাক্সটা এখানে রান করি। enum for linux target IP address
আর কি দেওয়া যায়, এরও বেশ কিছু অপশন আছে। ডু অল, সিম্পল এনুমারেশন, হাইফেন এটা দিয়ে দিতে পারি আমরা। হাইফেন এ সিম্পল এনুমারেশন যা যা আছে সে করে আমাকে এখানে তথ্য দেখাতে থাকবে। ওকে, আমরা 1 মিনিট অপেক্ষা করি, দেখি কি কি রেজাল্ট আমাকে এখানে শো করতে পারে। অনেক সময় কি করে ও নিজেই এরকম আমাদের ডান পাশে যে মেটাস্প্লয়েট মডিউল রান করছিলাম সেই যে মেকানিজমে আমাদের এই ডোমেনে থাকা ইউজারদের বের করে দেখাবে, তালিকা দেখাবে, সেই কাজটাই নাম ফর লিনাক্স অনেক সময় করতে পারে এবং একা একাই সে আমার ইউজার নেম পাসওয়ার্ড বা এই জাতীয় তথ্য শো করে থাকে। ওকে, তো আমাদের এখানে খুব বেশি তথ্য সে পায়নি, কারণ আমাদের টার্গেটে এরকম সাম্বা বা এসএমবি কোনো কিছুই এনাবল নেই। যদি থাকতো আরো এত ইনফরমেশন আমার এখানে শো করতো। ওকে, আচ্ছা, এরপর আরেকটা নিয়ে বলবো, এটা আসলে উইন্ডোজ স্পেসিফিক না, এটা লিনাক্স উইন্ডোজ সবার জন্যই প্রযোজ্য। উপরে লিখি, তাহলে যেটা হবে বুঝতে সহজ হবে। আমরা নিচে হচ্ছে উইন্ডোজ এর কথা বলছিলাম, উইন্ডোজ এরকম হ্যান ত্যান, তার সাম্বা আছে, তার এসএমবি আছে, ডিএনএস জিনিসটা কি কাজ করে আপনাদের সেই যে নেটওয়ার্ক বেসিক ক্লাসে ডিএনএস কি বুঝিয়েছিলাম। আমরা কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখি না, কোনো একটা জায়গায় রেকর্ড রাখি, রেকর্ড রাখি ওয়েবসাইটের নামের, ডিএনএস গিয়ে আমাদের ওই রেকর্ড ধরে ওয়েবসাইটটা খুঁজে দেয়, তার আইপি অ্যাড্রেস খুঁজে দেয়। ওকে, ওই রেকর্ডে যা লেখা থাকবে সেটাই আমরা আমাদের ব্রাউজার বা নেটওয়ার্ক ফলো করে। বেশ ভালো কথা। ওকে, আমরা কি এনুমারেট করতে পারি? ডিএনএস থেকে যদি কোনো তথ্য লিক হয় তখন কি হচ্ছে, আমি এই রেকর্ড পুরোটা পেয়ে যাচ্ছি, তাই না? কারণ ডিএনএস এর কাজটাই হচ্ছে রেকর্ড রাখা, আইপি অ্যাড্রেস বা এগুলো রেকর্ড রাখা। ওকে, যদি আমি সামহাও অ্যাক্সেস পাই, আমি রেকর্ড পেয়ে যাব। তো এটার কিভাবে ঘটে, কেন ঘটে বা কিভাবে ঘটে এটা নিয়ে একটু কথা বলি। ডিএনএস এরও একটা মিসকনফিগারেশন হয়, এটা মিসকনফিগারেশন বলবো না, এটা তো জোন ট্রান্সফার। এই জোন ট্রান্সফারটা আসলে ডিফল্ট একটা ফিচার। কেন এই ফিচারটা রেখেছে জানেন? এই যে ডিএনএস এর যে রেকর্ড গুলো থাকে না, অনেক অনেক রেকর্ড থাকে, আইপি অ্যাড্রেস, আমি একটু পরেই দেখাচ্ছি, আরেকবার দেখলে বুঝে যাবেন যে ডিএনএস রেকর্ড বলতে কি বোঝাচ্ছি। তো ডিএনএস রেকর্ডে এরকম বিশাল তথ্য লেখা, অনেক কিছু ইনফরমেশন লেখা। সাপোজ আমি নতুন একটা নেটওয়ার্ক সেট আপ করেছি, সেখানে আমার এই আইপি অ্যাড্রেস বা এগুলো চেনাতে হবে বা এই রেকর্ড গুলো রাখতে হবে। তখন যেটা প্রবলেম হয়, আবার নতুন করে রেকর্ড লেখা তো পসিবল না, তাই না? তো আমি কি করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি। তো কাজই হচ্ছে রেকর্ড কপি করা, কপি রেকর্ড। জোন ট্রান্সফারের কাজই হচ্ছে আমার এই যে একটা ডিফল্ট ফিচার, ডিএনএস এর যে রেকর্ড গুলো থাকে প্রিভিয়াস সার্ভারে যা রেকর্ড রয়েছে সেটা কপি করে আমার নিউ সার্ভারে নিয়ে আসছি, নতুন একটা নেটওয়ার্ক বিল্ড করেছি সেখানে নিয়ে আসছি। এটা হচ্ছে বিল্ট ইন ফিচার। নেটওয়ার্ক অ্যাডমিন বা সিস্টেম অ্যাডমিন কি করে, এটা ব্যবহার করে, কিন্তু অনেকে কি করে এটা আবার পাবলিকলি বাইরে এক্সপোজ করে রেখে দেয়। পাবলিকলি যদি এক্সপোজ থাকে, বাইরে থেকে যদি অ্যাক্সেস করা যায়, তার মানে কি হচ্ছে, আমি যদি অ্যাজ এ হ্যাকার জোন ট্রান্সফার করতে পারি, আমি তার ইন্টারনাল বিভিন্ন রেকর্ড পেয়ে যাচ্ছি। ওকে, তো জোন ট্রান্সফারটা কিভাবে করে আমরা সেটা নিয়ে একটু দেখি। এই জোন ট্রান্সফারের জন্য অবশ্য টুলস আছে, মডিউল আছে। আমি একটা টুলস এর নাম সাজেস্ট করব, সেটা হচ্ছে আমাদের ডিএনএস রিকন। আই এম নট শিওর এখানে সেট আপ আছে কিনা। ওকে, আমার এখানে সেট আপ আছে ডিএনএস রিকনটা। আচ্ছা,
নর্মালি ডিএনএস রিকন বাই ডিফল্ট সেটআপ আসার কথা, যদি না আসে বা যদি আপনার প্যারট বা কালিতে না শো করে এপিটি ইনস্টল বা এপিটি সার্চ দিয়ে নেবেন আগে। যদি দেখায় যে হ্যাঁ ডিএনএস রিকনটা অ্যাভেলেবল আছে, তাহলে এটাকে ইনস্টল করে ফেলবেন। ওকে, আচ্ছা, এটা খুব পরিচিত টুলস, এটা কি বলে কালি প্যারট সবার রিপোজিটরিতেই ওকে খুঁজে পাবেন বা পাওয়ার কথা। ওকে, না পেলেও অসুবিধা নেই, ওরও গিটহাব সাইট আছে, গিটে গিয়ে ক্লোন করে নিয়ে এসে ওকে সেট আপ করতে পারেন। ওকে, আমরা জোন ট্রান্সফারটা নিয়ে দেখি। এই যে ডিএনএস রিকন, ওর কিছু অপশন আছে, এই যে হাইফেন এ হচ্ছে AXFR কাজটা করবে। ডিএনএস এরও নিজস্ব কিছু কমান্ড আছে, মানে যেহেতু একটা প্রোটোকল, ওর নিজস্ব কিছু কমান্ড আছে। AXFR হচ্ছে সেই জিনিস। আমরা -A অপশনটা যদি এনাবল করে দেই, ডিএনএস রিকন -A, এরপরে টার্গেট ওয়েবসাইট মনে করুন xyz.com বা আইপি অ্যাড্রেস যদি বলি, তার জোন ট্রান্সফারের চেষ্টা করবে। ওকে, তার জোন ট্রান্সফার করে আমার কম্পিউটারে নিয়ে চলে আসবে, আমি দেখতে পাবো। আচ্ছা, এটা -A দিয়ে লেখা যায়, অথবা -D দিয়ে আমি ডোমেইন নামটা মেনশন করলাম, সাপোজ xyz.com, পাশে -T দিয়ে আমি এই AXFR অপশনটা বলে দিতে পারি। AXFR অপশন দিলে কি করবে, সে আবার জোন ট্রান্সফার ট্রাই করবে। আচ্ছা, বারবার xyz.com কেন বলছি? আমরা একটা রিয়েল ওয়েবসাইটের নাম বলতে পারি না? পারি। বলে রাখি, আমাদের এই যে ট্রাইহ্যাকমির আইপি অ্যাড্রেস, ওর এখানে টিএনএস কিছু নেই। এখন আমার মতো না, আমার চেয়েও বড় একজন ইনস্ট্রাক্টর, সে এরকম প্রবলেম ফেস করতো, ক্লাসে গিয়ে দেখাবে এখন কোন সাইট দিয়ে দেখাবো, এটা একটা প্রবলেম, তাই না? আদৌ কোনো সাইটে ডিএনএস জোন ট্রান্সফার অ্যাভেলেবল আছে কিনা এটা ক্লাসের আগে খুঁজে টুজে নিয়ে তারপর ক্লাস নেওয়া লাগতো তার। তো সে কি করেছে, সে নিজেই একটা সাইট বানিয়েছে, ডেমো সাইট। ওকে, এটা কিন্তু রিয়েল কোনো সাইট না, ডেমো সাইট, জাস্ট আমাদের বোঝানোর জন্য, আমাদের কি বলে প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখানোর জন্য একটা সাইট বানানো। তার নামই হচ্ছে জোন ট্রান্সফার ডট মি। এখানে ডাবল টাইপ করে ফেলি, জোন ট্রান্সফার ডট মি। ওকে, এটা একটা ডেমো সাইট। আপনি এখানে কি করবেন, কাজের সময় আপনার রিয়েল সাইটের নামটা এখানে উল্লেখ করবেন, যে অমুক সাইটে আমি রিকোয়েস্ট করবো। আমি এবার যদি দিই, সে কি করছে দেখুন, টেস্টিং এনএস সার্ভারস ফর জোন ট্রান্সফার, সে জোন ট্রান্সফার করছে। এখানে দেখুন অনেকগুলো রেকর্ড চলে আসছে, ব্যাখ্যা করছে একটু পরে, নো টেনশন। এগুলোরও মিনিং আছে, অর্থ আছে। ওকে, বিশাল বড় লিস্ট চলে এসেছে, এটা কিন্তু তার ইন্টারনাল ইনফরমেশন। এই যে ক্লাসের শুরুতে আপনাদের সহপাঠী একটা প্রশ্ন করছিল যে আচ্ছা আমি তাদের অ্যাকচুয়াল আইপি অ্যাড্রেস বা এগুলো কোথায় পাবো। সাপোজ আমি নেটওয়ার্কে স্ক্যান করে এরকম কোনো তথ্যই পাচ্ছি না, কিন্তু তার ডিএনএসটা জোন ট্রান্সফার করাতে কি হলো, তার যত নেম সার্ভার আছে সেগুলোর আইপি অ্যাড্রেস আমি এখানে খুঁজে পেলাম। ওকে, তার ইন্টারনাল যা যা আছে, টিএক্সটি নামে একটা রেকর্ড থাকে, টেক্সট রেকর্ড। এখানে অনেক নর্মালি এটা যা কাজ, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন হিন্টস বা ইনফরমেশন লিখে রাখে অনেকে। ডিএনএস রেকর্ডেও কিছু তথ্য লিখে রাখতে পারে, সেটা টেক্সট রেকর্ড আকারে থাকে। এনএস মানে হচ্ছে নেম সার্ভার। ওকে, এসও এর মিনিং ভুলে গিয়েছি। এমএক্সটা হচ্ছে মেইল সার্ভার বোঝায় আমাদের, যে সে এই যে ওয়েবসাইট জোন ট্রান্সফার ডট মি, সে কোন মেইল সার্ভারটা ব্যবহার করছে, সেটার নাম এবং তার আইপি অ্যাড্রেস। ওকে, সিনেম রেকর্ড যেটা আছে, তার আইপি অ্যাড্রেস শো করছে। এই রেকর্ডে হচ্ছে কি যত সাবডোমেইন আছে সেগুলো শো করছে। আমি কত কত আইপি অ্যাড্রেস, কত রেকর্ড এখানে
খুঁজে পাচ্ছি, আমি এগুলোর উপরে ফার্দার আবার এনম্যাপ স্ক্যান বা মেটাস্প্লয়েট মডিউল এখানে কিন্তু রান করতে পারি। ওকে, আচ্ছা, তো বোঝা গেল যে জোন ট্রান্সফারের তাৎপর্যটা কি। জোন ট্রান্সফারের মাধ্যমে তার পুরো লোকাল নেটওয়ার্কের যা ইনফরমেশন আছে সব নিয়ে চলে আসছে। ডিএনএস এটা ছাড়াও মেটাস্প্লয়েটেরও কিন্তু এই ডিএনএস মডিউল আছে। আমি যদি দেখাই, ব্যাক মেটাস্প্লয়েটও জোন ট্রান্সফারের কাজ করতে পারে। ডিএনএস সার্ভার আছে, আপডেট আছে, অ্যামপ্লিফিকেশন। আচ্ছা, এখানে এখানে আমার চোখে এই মুহূর্তে পড়ছে না, না পড়লেও এনম্যাপ এর স্ক্রিপ্ট আছে, বা তা না হলো ডেডিকেটেড টুলসই একটা আমাদের আছে, ডিএনএস রিকন। ওকে যদি ব্যবহার করি, ও ডিএনএস এর ইনফরমেশন ক্যাপচার করবে, প্লাস জোন ট্রান্সফার যদি এনেবল থাকে সব ইন্টারনাল ডাটা কপি করে আমাকে আমার কম্পিউটারে নিয়ে চলে আসবে। বুঝা গেল? তো আমি এটার থ্রুতে দেখা যাচ্ছে ফার্দার কোনো আক্রমণ বা কিছু প্ল্যান করতে পারছি। ওকে, এগুলো খুব কমন সার্ভিস বা প্রোটোকল। অধিকাংশ কম্পিউটারে এগুলো ঘুরে ফিরে ওপেন বা অ্যাক্টিভ থাকতে দেখা যায়। তো আমরাও টেস্টিং এর সময় কি করবো, এগুলোতে ফোকাস দিতে পারি, আচ্ছা এগুলো কিছু আছে কিনা, এগুলোতে এরকম মিসকনফিগারেশন বা ফাংশনালিটি আছে, এগুলো কিছু ব্রেক করতে পারি কিনা। ঠিক আছে, ওকে, আর বেশি বার্ডেন দিব না। ঈদের আগে এটাই আমাদের লাস্ট ক্লাস, আবার দীর্ঘ প্রায় 10-11 দিন পরে আমাদের দেখা হবে। ঈদের পরে রেগুলার রুটিনেই ক্লাস শুরু হয়ে যাবে আবার। আমাদের রবি মঙ্গল বৃহস্পতি 10টা থেকে ক্লাস ছিল, ইনশাআল্লাহ সেই টাইমে আবার শুরু হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এগুলো হয়। ঈদের আগে সময় আমি কোনো ঈদে কোনো হোমওয়ার্ক বা কিছুই দিচ্ছি না। ঈদের সময়টা একটু এনজয় করুন। আমাদের আনন্দের দিন বলতে এই 2টা দিনই আছে বছরের, 2টা ঈদের দিন। তো এই সময়টা একটু পরিবারকে সময় দিবেন, নিজেদের খেয়াল রাখবেন। ঈদের পর থেকে আমরা আবার অ্যাসাইনমেন্ট দিয়ে আবার আমাদের টাস্ক শুরু করব। ঠিক আছে, ভাইয়া ঈদের ওকে। সময় কি রবি মঙ্গল বৃহস্পতি যে শিডিউল আমরা ক্লাসটা চালাতাম সেটা সেভাবেই চলবে নাকি বৃহস্পতিবার শুধু? না না, আবার রবি মঙ্গল বৃহস্পতি যেটা রেগুলার যেটা আমাদের, ওটা আবার ওকে স্টার্ট ভাইয়া। করব। ঠিক আছে, ছুটিটা কমান যায় না ভাইয়া? হ্যাঁ, ছুটিটা কমান যায় না? এই শিখন থেকে ওরা একটা ডেট দিয়েছে, এখন আমি কিছু করলে সেটা অন্যরকম দেখাবে। যেহেতু বলেছে ওটাই থাকুক, নো প্রবলেম। আমি যেটা চেষ্টা করব, শুক্রবার গুলোতে, যে শুক্রবার একটু ফাঁকা থাকি, আপনাদের বলে দিব যে এই শুক্রবারে অ্যাভেলেবল আছেন কিনা, আমরা শুক্রবার শুক্রবার করে কিছু এক্সট্রা ক্লাস করে নিই। ওকে, তাহলে আমাদের এই রোজায় আমরা যেহেতু গ্যাপ দিচ্ছিলাম, এটা কভার আপ হয়ে যাবে অনেকটাই। ওকে, জি স্যার। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকুক। আজকে সবে কদরের সম্ভাব্য রাত, আপনারাও ইবাদত বন্দেগী করুন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের আরো ভালো কিছু প্রোভাইড করতে পারি। ওকে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।